আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আমি সাদ হাবিব সেতু রয়েছি আপনার সাথে। এখন রয়েছে বাংলাদেশের রপ্তানি বাজার ও ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর মাহফুজ কবির। আপনার কাছে একদম শুরুতে যে প্রশ্নটি জানতে চাওয়া, ভারত ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে এবং এটি নিয়ে সর্বমহলে ব্যবসায়ীদের একজন উদ্বেগ চলে এসেছে। আপনি এই উদ্বেগটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন বা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে উদ্বেগের তেমন কোনো কিছু নেই, তার কারণ ভারতের যে রেঞ্জ অফ প্রোডাক্ট, মানে আমাদের আরএমজির কথাই আমরা বলছি, যে সেটার সঙ্গে আসলে ইউরোপিয়ান ইউনিয়নের যে যে চুক্তি হয়ে গেছে, তো সেটা হলেও আসলে তেমন কোনো সমস্যা হবে না। তার কারণ চুক্তি হলেও তারা ধাপে ধাপে আসলে শুল্কটাকে কমাবে, এবং শুল্ক কমাবে তার মানে হলো যে তারা কিন্তু শূন্য শুল্ক করবে না। তো সুতরাং এটা একটা বড় রকমের বিষয়। আর ওদের তো উৎপাদন খরচ একটু বেশি বাংলাদেশের তুলনায়, মানে ভারতে এমনিতেই এই যে রেঞ্জের প্রোডাক্ট তৈরি করে, যদিও গ্লোবালি কম্পিট করে, কিন্তু তারপরেও উৎপাদন খরচটা বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের একদিকে হলো তাদের একটু ট্যারিফও থাকবে, আবার অন্যদিকে যে উৎপাদন খরচ বেশি এর কারণে আমাদের সাথে আসলে তাদের ওরকম কম্পিটিশন হবে না। আর ইতিমধ্যে যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে আমাদের প্রোডাক্টের একটা অনেকটাই কিন্তু একটা সুনাম তৈরি হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে যারা প্রতি তিনজন ক্রেতার মধ্যে একজন বাংলাদেশের ডেনিম ব্যবহার করেন, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। তো সুতরাং এই দিক থেকে আসলে বাংলাদেশে আসলে 2029 সালের নভেম্বর পর্যন্ত চিন্তা করার তেমন কোনো কিছু নেই। আর এর মধ্যে যদি নতুন সরকার এসে যদি এই এলডিসি গ্রাজুয়েশনের বিষয় মানে একটু ডিফার করার বিষয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা ওটা হয়ে গেলে তখন আরো চিন্তার কিছু থাকবে না। তবে আপাতত আমাদের যদিও চিন্তার কিছু নেই, কিন্তু আমাদের আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা মুক্তি বাণিজ্য চুক্তি দিকে যেতে হবে। মিনিস্ট্রি অফ কমার্স কাজ করছে, কিন্তু আমার মনে হয় কি যে এই জায়গাতে একটু এক্সপার্টাইজ করা দরকার, যে কিভাবে আমরা তাদের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি করতে পারি। জি, আমরা বিজিএমের এই মুহূর্তে যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ইমদাদুল হক, উনি এবং একই সাথে গতকাল বিকেএমের সাবেক সভাপতি ফজলুল ভাই, প্লামি ফ্যাশনসের, দুজনকে আমরা বলতে শুনেছি যে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে ভারত গেছে। দুজনই খুব পুরনো ব্যবসায়ী এবং দুজনই মনে করছেন যে এলডিসি উত্তরণের পর আমাদের জন্য আসলে জিএসপি প্লাস সুবিধা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, কিন্তু এই ব্র্যান্ড ভ্যালুটা আসলে প্রাইস সেন্সিটিভ যেহেতু মার্কেটগুলো হবে এবং যেহেতু পুরো দুনিয়ারই আসলে শ্রিঙ্ক ডাউন হচ্ছে, ব্যবসা এক ধরনের সংকোচনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষ খরচ কমানোর চিন্তা করছে, সেই সময় তারা এক ধরনের শঙ্কাই দেখছেন। মানে আপনি যদিও বলছিলেন যে ব্র্যান্ডিং এর অবস্থা ভালো আছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? না, হ্যাঁ, সবসময় তো আসলে একটু চিন্তা ভাবনা যদি আমরা না করি, বা দুশ্চিন্তাটা আমি মনে করি যে একটা একটা ড্রাইভার হিসেবে কাজ করে সবসময়। তার কারণ আসলে তো মার্কেটটা কনস্ট্যান্ট নয় এবং সবকিছুই পরিবর্তনশীল। আর এই যে মানে কনজিউমারদের টেস্ট, এবং তারা যখন দেখবে যে না, কিছুটা কম দামে হয়তো ভারতীয় পণ্য পাওয়া যাচ্ছে, তো তখন তারা হয়তো একটু চিন্তা করবে যে ঠিক আছে, কিছুটা সুইচ করা যায় কিনা। তবে আপাতত আমার কাছে মনে হয় যে এই আগামী কয়েক বছর এত দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু ওই কয়েক বছরের মধ্যে যেটা হবে, আমার যেটা ধারণা সেটা হলো যে আস্তে আস্তে তাদের যারা বায়ার রয়েছেন, সে বায়াররা কিন্তু এই যে ভারতের দিকে কিছুটা ঝুঁকে পড়তে পারেন যদি আমরা কোনো মুক্তি বাণিজ্য চুক্তি না করি মানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের প্রোডাক্ট ভ্যারাইটিটা বাড়াতে হবে। এই মুহূর্তে ভারত কিন্তু মেড ইন ইন্ডিয়ার যে একটা, তারা অনেক টাকা খরচ করছে, মানে আসলে গভর্নমেন্ট অনেক সাবসিডি দিচ্ছে, এবং তাদের যারা হচ্ছে যে প্রডিউসার, যারা এক্সপোর্টার, তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি বিভিন্ন মার্কেট তারা কিন্তু সার্চ করছে। তা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু অনেকগুলো বাণিজ্যের বিষয় আছে ওইখানে, কিন্তু যদিও আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম যে আসলে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি হয়ে যায় কি না, তার কারণ ওরকম কিন্তু কথাবার্তা হচ্ছিল, এবং তাদের যে ডিফেন্স এগ্রিমেন্ট হয়ে গেছে, তো এই কারণেই ওই বিষয়টা চিন্তা হচ্ছে। তবে আপাতত যে অবস্থা, তাতে করে হয়তো খুব সহসাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার অতটা ভালো হবে না ভারতের জন্য, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে তারা অ্যাগ্রেসিভলি যেহেতু যাচ্ছে, আবার চীনও যাবে অ্যাগ্রেসিভলি, তারাও ওইভাবে চিন্তা করছে, তো এই জায়গাতে আমাদের টিকে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য আমি মনে করি যে বাংলাদেশের রপ্তানিকারকেরা যেরকম একটা দুশ্চিন্তা করছেন, এটার মাধ্যমে যদি আমাদের এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে যে কমার্শিয়াল উইং যেগুলো আছে আমাদের মিশনগুলোতে, প্লাস আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, এরা মিলে যদি একটা কম্বাইন্ড পলিসি তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারটা সবচেয়ে বড় বাজার বাংলাদেশের। তো সেটার জন্য আমাদের এমন মনে হয় যে এক্ষুনি আসলে কাজ করতে বসা উচিত।
জি, আমাদের বড় বাজারের কথা বলছিলেন, আমাদের এক্সপোর্টের মানে 50%-এর বেশি ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছে। আমি যতটুকু জানি যে ভিয়েতনাম এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে করোনার সময় করে ফেলেছে, এবং যাদেরকে আমরা প্রতিযোগী হিসেবে ধরি তারা সবাই আসলে ইউরোপীয় ইউনিয়নের সাথে এক ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু আমাদের এইখানটায় আমরা কি ওই যে জিএসপি সুবিধাটা পাচ্ছিলাম, সুতরাং এটা চলুক, যদিও এরকম হয় তারপরে আমরা ভেবে দেখবো। মানে এইখানেও কি এক ধরনের স্লথ গতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? গত 16 মাসে কি কোনো অ্যাক্টিভিটির খবর আপনি জানেন কিনা? যদিও আমরা জানি যে জাপানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা যাচ্ছি, কিন্তু অন্য কারোর সাথে কিন্তু আমরা এরকম ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেতে পারছি না বা যাইনি। হ্যাঁ, জাপানের সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এখানে শুধুমাত্র ফ্রি ট্রেড নয়, বরং এখানে ইনভেস্টমেন্ট রয়েছে এবং এখানে যে টেকনিক্যাল সাপোর্ট, তারপরে এই যে আমাদের সার্ভিসেস, এগুলো সবকিছু মিলে ওটা বড় আকারের একটা এগ্রিমেন্ট হচ্ছে, এবং এটা এই যে নেক্সট মান্থের শুরুতে হয়ে যাওয়ার কথা। তো এখন এইটা হলো জাপানের বাজারটা আমাদের জন্য অত বেশি বড় বাজার নয় যতটা ইউরোপিয়ান ইউনিয়নের বাজার। তো এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস ইউকে, তো ইউকে আবার এমন কিছু সুবিধা দেয় যেটা আসলে ইউরোপিয়ান ইউনিয়নও দেয়। তো সুতরাং ওই জায়গাতে আমাদের একটু যেতে হবে। তবে এটা মানে মিনিস্ট্রি অফ কমার্স খুবই আশাবাদী যে তারা খুব মানে এই জিএসপির যে ফ্যাসিলিটি, যেটা 2029 সালের নভেম্বর পর্যন্ত আমাদের ট্রানজিশন পিরিয়ড আছে, তো এই সময়ের মধ্যে তারা করে ফেলবে কোনো একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এবং কিছু ইনিশিয়াল ডিসকাশন শুরু হয়ে গেছে। কিন্তু ভিয়েতনামের কথা যেটা আপনি বললেন সেটা আসলে একটা চিন্তার বিষয়, যে ভিয়েতনাম ইতিমধ্যে যেহেতু করে ফেলেছে 2029 সালের নভেম্বরে বাংলাদেশের যদি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো বাণিজ্য চুক্তি না হয়, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হয়, তাহলে সেখানে বাংলাদেশকে প্রায় 12% হারে শুল্ক দিতে হবে। অন্যদিকে ভিয়েতনামের শুল্ক হয়ে যাবে 0%। এবং ভারতও এর মধ্যে প্রোগ্রেসিভলি তারা যেহেতু আগাচ্ছে, সুতরাং তারাও তাদের এই শুল্কটাকে হয়তো শুনে নিয়ে আসবে। তো এই অবস্থায় আমাদেরকে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। এটা ছাড়াও অন্যান্য যে সমস্ত ইমার্জিং মার্কেট রয়েছে, অস্ট্রেলিয়া হতে পারে, অস্ট্রেলিয়ার সাথে যদিও আমাদের কোনো আসলে এগ্রিমেন্টের কথাবার্তা নেই, কিন্তু এর পাশাপাশি ইউনাইটেড আরব আমিরাত, তারপরে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাদের সঙ্গে কিন্তু আমাদের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার কথা, তো সেটা যদিও গ্র্যাজুয়ালি হবে, কিন্তু খুব দ্রুত আমাদের আসলে এই মার্কেটগুলোকে দেখতে হবে। আর মিডল ইস্টের মার্কেট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওইখানে চায়না অ্যাগ্রেসিভলি যাচ্ছে, হ্যাঁ, তো ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু আমরা যদিও কিছুটা ভালো করছি রিসেন্টলি, কিন্তু অতটা এক্সপেক্টেড ওয়েতে আমরা এখনো যেতে পারিনি, যদিও তারা মুসলিম কান্ট্রি। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটু ডাইভার্সিফিকেশন দরকার রয়েছে। জি, এই 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 যে একটু স্লো গ্রোথিতে যাওয়া, এটার সাথে কি রাজনৈতিক সরকারের থাকা না থাকার কি কোনো সম্পর্ক রয়েছে? মানে আপনি শুরুতেই বলছিলেন যে রাজনৈতিক সরকারকে আসলে এসে উদ্যোগটা নিতে হবে শুরুর দিকটায়। এটা কি রাজনৈতিক সরকারের জন্য ইজি, নাকি মানে অন্তর্বর্তী সরকার চাইলে কি এদিকে একটু আগাতে পারে কিনা কথা, আমি সেটা বলছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আসলে কতগুলো প্রায়োরিটি তারা সেট করেছেন, এবং এটা আসলে জনগণও চাচ্ছিল, দীর্ঘদিন ধরে একটা চাহিদা ছিল যে অন্তত 3টি জায়গা যদি তারা গুরুত্ব দেয়। একটা হলো যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি বিষয়কে নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে, এবং এই এক সংস্কারের জন্য তারা কিন্তু বেশিরভাগ সময় ব্যয় করেছে। তো এখন কিন্তু হাতে সময় নেই, এবং এই সময়ের ভিতরে হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতে পারলে বা সেখানে উদ্যোগ গ্রহণ করতে পারলে এটা ভালো হতো। কিন্তু সেটা যেহেতু হয়নি, এখন তো আসলে দুঃখ করে লাভ নেই। আর তো 3 সপ্তাহ সময় নেই, এর মধ্যে রাজনৈতিক সরকার হয়তো ক্ষমতায় চলে আসবে। তো আসলে রাজনৈতিক সরকারের সঙ্গে যেটা হয় যে তাদের তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী থাকে, যারা কিন্তু বা যারা যে সমস্ত আরো এখানকার সমর্থক এই দলগুলোর, তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী। আপনারা তো খেয়াল করেছেন যে এই যে আগামী সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের 49%-এরও বেশি কিন্তু ব্যবসায়ী, ব্যবসায়ী। এবং নির্বাচিত যখন হবেন তারা দেখা যাবে যে প্রায় 65-70% আসলে ব্যবসায়ীদের মধ্যে থেকে আসবেন। তো এখন এইটা তো আমাদের বাস্তবতা, স্বীকার করতে হবে। তো এখন যেহেতু জিনিসটা হয়নি, মানে আমরা এই সময়ের ভিতরে হয়তো একটা বিজনেস স্ট্র্যাটেজি বা এক্সপোর্টের স্ট্র্যাটেজি তৈরি করতে পারতাম, যেটা আসলে এই প্রাইভেট সেক্টর লেড স্ট্র্যাটেজি। তো সেটা হয়নি, কিন্তু এই আগামী রাজনৈতিক সরকারকে খুব দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে, তার কারণ আমাদের কিন্তু সময় কমে আসছে, এবং আমাদের যারা প্রতিযোগী রয়েছেন তো তারা কিন্তু খুব দ্রুত তাদের পদক্ষেপগুলো গ্রহণ করছে। এই জিএসপি প্লাসের কথা যেটা বললেন, জিএসপি প্লাস দিয়ে আমাদের আসলে এই আরএমজির তেমন কোনো লাভ হবে না। এ, পাকিস্তান পাচ্ছে, কিন্তু পাকিস্তান তো সেভাবে এক্সপান্ড করতে পারছে না, তার কারণ এখানে এমন কিছু ক্লজ আছে যেটা আমাদের গার্মেন্ট সেক্টরকে খুব একটা বেনিফিট দেবে না। সুতরাং আমাদের প্রয়োজন হলো যে এখানে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা। তো সেটা করলেই বরং আমরা অনেকটা সেফ হয়ে যাবো, এবং তার জন্য আসলে কাজ করতে হবে। আমরা আমরা আপনার কাছে আরও কথা বলবো রাজনৈতিক সরকার নিয়ে এবং প্রস্তুতি নিয়ে, আরও কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতির পরেই আমরা ফিরছি। দর্শক, এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির আগে বাংলাদেশের রপ্তানি বাজার ও ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ারের অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছে আলোচনায়। মাহফুজ কবির, আপনি বিরতির আগে বলছিলেন যে রাজনৈতিক সরকারের একটা বিরাট স্টেক হোল্ডারই আসলে ব্যবসায়ীরা, সুতরাং তখন এক ধরনের উদ্দীপনা তৈরি হওয়ার ব্যাপার রয়েছে। আপনার সমগ্র আলোচনা থেকে আমি দুইটা পয়েন্ট নিচ্ছি। প্রথম পয়েন্টটি হচ্ছে এগ্রেসিভভাবে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন ভারতের দিকে যেমন ঝুঁকছে, মধ্যপ্রাচ্যের দিকে যে ঝুঁকছে, এবং এর সাথে একটা বৈশ্বিক রাজনীতিরও সম্পর্ক রয়েছে এবং এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি। সেইখানে বাংলাদেশ আসলে ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় হলেও আর্থিকভাবে এই মুহূর্তে বাংলাদেশও এক ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এইরকম একটা এগ্রেসিভনেসের মধ্যে নতুন সরকারের জন্য আসলে জিনিসটা অনেক বড় চ্যালেঞ্জের কিনা, কারণ যিনি সরকারে আসবেন তিনি দীর্ঘদিন ধরেই আসলে দেশে যেহেতু নির্বাচন হয়, মানে সেরকম অর্থে তারা ক্ষমতায় আসে নাই, সুতরাং তাদেরও এক ধরনের ঘাটতি মধ্যে তাদের যেতে হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কতটা চ্যালেঞ্জিং হবে সেই সময়টা? আমি মনে করি যে ডোমেস্টিক একটা বড় চ্যালেঞ্জ আছে এই সরকারের জন্য। যে ক্ষমতায় আসুক না কেন, তাদের চলার পথ একেবারেই মসৃণ হবে না। এবং দীর্ঘদিনের তো আমরা দেখতে পাচ্ছি যে ওই পুরো প্রতিষ্ঠানগুলো যেভাবে আসলে অনেকটাই ভেঙে পড়েছে। ব্যাংকিং খাত, তারপরে শেয়ার বাজার, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এক্সপোর্ট সেক্টর, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এর প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে, অনেক চ্যালেঞ্জ আছে। এটার পাশাপাশি আমাদের যে যে গ্লোবাল জিও পলিটিক্স এন্ড জিও ইকোনমিক্স, এখানে অনেক কাজ করতে হবে। যারা অ্যাগ্রেসিভলি আগাচ্ছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো করছে, বিজনেস পার্টনারশিপ তৈরি করছে, তারা কিন্তু বড়, মানে আমাদের তুলনায় তাদের ইকোনমি কিন্তু অনেক স্ট্রং, আর তারা আকারেও বড়। এখন তাদের সাথে আসলে টিকে থাকার জন্য, প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য আমাদের অনেক বড় কৌশল দরকার। যেমন তেমন করে খুব দ্রুত আসলে আমাদের এফডিআই কেও নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আসলে বাংলাদেশের ভিতরে যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, তারপরে ফরেন ইনভেস্টমেন্ট, দুটোই কিন্তু স্ট্যাগনেশন অবস্থাতে আছে। তো প্রত্যেকে অপেক্ষা করছেন যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং তাদের সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে চান। তো এই জায়গাতে অনেক কাজ করবে, অনেক ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার, এবং আসলে এক্সপোর্টের জন্য একটা নতুন করে স্ট্র্যাটেজি দরকার। কিভাবে আরো এফডিআই নিয়ে এসে বাংলাদেশ থেকে আরো এক্সপোর্ট বাড়ানো যায়, এলডিসি গ্রাজুয়েশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, এই সব মিলিয়ে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে। আর এট দ্য সেম টাইম আমরা যেরকম ভাবে চিন্তা ভাবনা করছি যে না ওরা আমাদের বন্ধু, কিন্তু অন্যদের সত্ত্বেও তো আসলে ওই বড় বড় যে ডেস্টিনেশন তাদের বন্ধুত্ব রয়েছে, বিশেষ করে চায়না। চায়নার যে একটা খুবই স্ট্রং একটা রিলেশনশিপ উইথ ইইউ এন্ড আদার কান্ট্রিজ, এবং ইন্ডিয়াও আস্তে আস্তে এগোচ্ছে সেই দিকগুলোতে। তো এখন তাদের চাইতে ভালো এবং স্মার্ট স্ট্র্যাটেজি আমার নিতে হবে, এবং সেই জন্য আসলে আগামী নির্বাচিত সরকারকে খুব দ্রুত কাজ করতে হবে এবং তাদের স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে হবে। জি, এবার একটু এলডিসি প্রসঙ্গে আসতে চাই, মানে এটার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে, এই জন্যই বলছি। গতকাল গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিনি খুব ব্যবসায়ীদের আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের একটা বড় অনুষ্ঠান ছিল, এবং সেখানে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে এলডিসি নিয়ে তাদের যে হতাশা জানানোর কথা, তারা যে সব অসুবিধার কথাগুলো বলেন, সব খাত থেকেই সবাই বলেছেন। তখন গভর্নরও ব্যাখ্যা দিয়েছেন, এবং গভর্নরের বক্তব্যটা অনেকটা এরকমই যে এলডিসি থেকে উত্তরণের বিকল্প তিনি আসলে দেখেন না, এবং সম্ভবত এই বছরের মধ্যে আমরা এলডিসি উত্তরণের দিকেই এগুচ্ছি। সেরকম একটা বাস্তবতায়, যেহেতু মানে আপনার ব্যবসায়ীরাই যদি, যারা এই মার্কেটের বড় প্লেয়ার, তারাই যদি এক ধরনের সংকোচন মনে করে ধরেন, সেক্ষেত্রে আসলে এলডিসি উত্তরণের পরে এই যে বিভিন্ন এফটিএ বিভিন্ন জায়গায় জায়গায় যে বাণিজ্যিক চুক্তিগুলো, আমাদের কি এরকম আঞ্চলিকভাবে জোটবদ্ধ হওয়ার বা আঞ্চলিকভাবে একটা বড় প্লেয়ারের সাথে নেগোসিয়েশনে যাওয়ার সেই সুযোগটা আপনি দেখেন কিনা? অবশ্যই এখানে বড় সুযোগ রয়েছে। এখন এই বিদায়ী যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা অনেক কাজ করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা অনেক আসলে সংস্কারের দিকে জোর দিয়েছেন। কিন্তু এই অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সেই জায়গাতে যে প্রত্যাশাগুলো ছিল, সেই প্রত্যাশা কিন্তু তারা অনেকটাই পূরণ করতে পারেননি। তো এই জায়গাতে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আসলে আমাদের ব্যবসায়ী মহল থেকে অনেক প্রত্যাশা ছিল যে তারা একটু কাজ করবেন, যাতে করে এই ব্যবসায়ীরা প্রস্তুতি নেওয়ার একটু সময় পেতে পারেন, এবং 3 থেকে 6 বছর যাতে এই গ্রাজুয়েশনটাকে পেছানো যায়। তো সেই জায়গাতে তারা তো সেভাবে আসলে অ্যাক্টিভলি কাজ করেননি, যার ফলে এখন তারা আবার বলছেন যে এটা কোন বিকল্প নেই। কিন্তু আমাদের দেশের স্বার্থে তো কাজ করতে হবে, ব্যবসায়ী তো প্রস্তুত নন। তো সেভাবে আসলে একটু চেষ্টা করা দরকার ছিল, যদিও এখনো হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি গ্রাজুয়েশনটা হয়, তখন আমরা কি করব? তো সেগুলো তো একটা চিন্তার বিষয়, এবং তার জন্য আসলে কাজ করতে হবে। এবং ইতিমধ্যে বিএনপির দিক থেকে একটা বলা হয়েছিল যে না, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক, তারাই সিদ্ধান্ত নিক। তো সেই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত, এবং আমি মনে করি যে এই নির্বাচনের পরে আমাদের প্রথম যে কয়েকটি কাজ করতে হবে, তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে এই এলডিসি গ্রাজুয়েশনের বিষয়ে কিভাবে আসলে পেছানো যায়। অন্তত 2-3 বছর যদি পিছানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় পাবেন, এবং তখন আমরা তো দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক কিভাবে হাল অবস্থা। তো তখন কিন্তু আমাদের এই এক্সপোর্টের ক্ষেত্রে কিছুটা হয়তো স্বস্তি আসবে। আর অবশ্যই ব্যবসায়ীদের কনসেন্ট না নিয়ে
তো আমাদের যে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ সেটা তো একেবারে বাস্তবসম্মত হবে না এবং সেটা দেশের স্বার্থের জন্য ভালো হবে না। সুতরাং এইভাবেই আসলে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত এবং নীতি প্রণয়ন করা উচিত। এবং অবশ্যই আমাদের যে 15টা ব্যবসায়ী সংগঠন তারা যে যৌথবদ্ধভাবে বলেছেন যে এলডিসি গ্রাজুয়েশনটা পেছাতে হবে, তাদের অবশ্যই সাথে অবশ্যই আসলে আগামী রাজনৈতিক সরকারের কাজ করা উচিত। এবং যারা শীর্ষ সংগঠন রয়েছেন বিজিএমএ, বিকেএমএ, এপিসিসিআই, তারপরে ডিসিসিআই, এমসিসিআই, তাদের সঙ্গে বসে আসলে এই বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ইউনাইটেড নেশনস এর সাথে আসলে এই বিষয়ে কাজ করতে হবে, করে যতটা সম্ভব যদি আমরা পিছাতে পারি তাহলে সে দেশের জন্য মঙ্গল। আমি একটু সাধারণ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে একটু ক্লিয়ার হতে চাই, যে আসলে কি এলডিসি পেছানোর সুযোগ রয়েছে কিনা, এবং যদি এলডিসি কার্যকর হয়েই যায় সেক্ষেত্রে আসলে আমাদের যে যারা রপ্তানি খাতে, তো তৈরি পোশাকই আমাদের সবচেয়ে বড় আয়ের খাত, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি হতে পারে বলে মনে করছেন? হ্যাঁ, এখানে বড় রকমের একটা ঝুঁকি আছে। সেটা হলো যে এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের যে 38টা ডেস্টিনেশন রয়েছে, তো সেখানে তো বিভিন্ন ভাবে আমরা ফ্যাসিলিটি গুলো পাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বেশি দেয়। তারপরে ভারতে যে আমরা প্রায় $2 বিলিয়ন এক্সপোর্ট করি, সেখানে একদম সঙ্গে সঙ্গে এটা এই যে ডিউটি এটা ইম্পোজ হবে। এবং ভারতের যে হচ্ছে আমাদের আরএমজির উপরে ডিউটি হচ্ছে 38%, তুরস্কে হচ্ছে প্রায় 55%-এর উপরে। এরকম ম্যাসিভ ডিউটি সেটা ইম্পোজ হবে। আর ইউরোপিয়ান ইউনিয়ন এবং এই যে যুক্তরাজ্যের বাজার, তো সেখানে আমরা কয়েক বছর সময় পাবো, মানে 3 থেকে 5 বছরের মধ্যে 3 বছর পাবো ইউরোপিয়ান ইউনিয়নে। আবার ওইদিকে জাপান রয়েছে, জাপানের সঙ্গে যেহেতু আমাদের চুক্তি হচ্ছে সুতরাং এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যান্য দেশ বা অঞ্চল যারা আমাদেরকে এই সুবিধাগুলো দিচ্ছে তারা আস্তে আস্তে কিন্তু এটা প্রত্যাহার করবে। আর সবচেয়ে বড় সমস্যা কি, যে কিছুটা ট্রানজিশন পিরিয়ড পেলেও আসলে একটা মেন্টাল ব্লক তো তৈরি হয়। অনেক বাইরা কিন্তু আস্তে আস্তে অন্য দেশের সঙ্গে কিন্তু তাদের ব্যবসাটা সম্প্রসারণ করবেন এবং আমাদের দেশ থেকে আস্তে আস্তে এক্সপোর্টের অর্ডার সেগুলো কিন্তু সরিয়ে নেবেন। এই বিষয়গুলো হচ্ছে ভয়ের। সুতরাং 3 বছর যে আমাদের এটা একটা ইন্ডিকেটিভ টাইম, এবং এটা যতটা পেছানো যায় ততই ভালো। এবং আমি মনে করি যে আসলে চেষ্টা করলে কি না হয়, তো চেষ্টাটা তো করতে হবে। চেষ্টা না করে আমরা কি বলছি যে এটা বাস্তবসম্মত, এটা করা ছাড়া কোনো উপায় নেই এটসেট্রা। তো এখন আমরা যদি ডিপ্লোম্যাটিক্যালি একটা এফোর্ট দেই এবং অবশ্যই নতুন রাজনৈতিক সরকার এসে যদি এই বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে কিছু না কিছু ফল আসতে পারে। তো এটাই আমাদের আসলে একটু ভরসা এবং আবেদন আসলে রাজনৈতিক সরকারের প্রতি। আর যদি আমাদের সত্যি সত্যি গ্রাজুয়েট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে আস্তে আস্তে যদি অর্ডারটা চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেশে ইনভেস্টমেন্ট হবে না আরএমজি সেক্টর। এবং এখানে প্রায় 50 লক্ষের মতো মানুষ নিয়োজিত এবং অধিকাংশই আমাদের ওমেন ওয়ার্কার। তো তাদের এমপ্লয়মেন্ট এবং এম্পাওয়ারমেন্ট দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এটি ছাড়াও এটা একটা ডোমিনো ইফেক্ট তৈরি করতে পারে। এখানে যে পুরো অর্থনীতি তো দাঁড়িয়ে আছে একটা দুটো ইন্ডাস্ট্রির উপরে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের আরএমজি। তো সেটা একটা বড় ভিত্তি আমাদের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী সবচেয়ে বড় খাত। তো সেখানে কিন্তু আমাদের এই এত বড় চাপ সেটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না। সুতরাং অর্থনীতি এলোমেলো হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতে আমাদের অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতির উপরে চাপটা আসলে ক্রমাগত আরো বাড়তে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো কোনো ইস্যুতে আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ বাংলাদেশের রপ্তানি বাজার ও ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।